দাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে জবমেট একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আজকে আমরা আজকের পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখব এবং কি কি প্রশ্নগুলো আগামীতে আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলবো। আর অবশ্যই এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা পড়ব, যেহেতু আমাদের পরীক্ষাগুলোতে সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন আসতেছে, আর সাম্প্রতিক ভালো করতে পারলে সাধারণ জ্ঞানে ভালো করা সম্ভব। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ইতিমধ্যে কি কোথা থেকে যুক্ত হয়ে আছেন, দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ক্লাসটি অবশ্যই সবাই একটু শেয়ার করবেন, শেয়ার করলে আমাদের অনুপ্রেরণা বেড়ে যায়। আর আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানান। আর ক্লাসটিতে অবশ্যই লাইক এবং লাভ যে রিয়াকশনগুলো আছে এগুলো একবার দিলেও আমাদের জন্য ভালো। তো এখানে আমরা আজকের তারিখটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। এখানকার যে প্রশ্নটা আমরা প্রথম আলোচনা করব, এখানে বলবেন যে কে প্রথম উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেছিলেন। আমরা সচরাচরই বলে থাকি যে বাংলাকে প্রথম কে ভাষা দাবি প্রথম কে তুলেছিলেন, বাট এখন যেভাবে প্রশ্ন আসতেছে তো সেক্ষেত্রে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে। কে প্রথম উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেছিলেন? যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাস রিলেটেড অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবে, তাই আমি মনে করছি এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। বলা হয়েছে যে কে প্রথম উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেন। আমরা সচরাচর পড়ি যে বাংলাকে বা বাংলা ভাষার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এটির উত্তর কি হবে। সবাই দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানান এটার উত্তরটি কি হবে। উর্দুকে কে রাষ্ট্রভাষার প্রস্তাব প্রথম দিয়েছিলেন? আমরা উত্তরে চলে যাচ্ছি, দেখব উত্তরটি কে। উত্তরটি হলো ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর জিয়াউদ্দিন আহমদ তিনি 1947 সালের জুলাই মাসে তিনি এই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন জুলাই মাসে। আর এই জিয়াউদ্দিন আহমেদের পরিচয়টা কি? জিয়াউদ্দিন আহমেদ কে ছিলেন? জিয়াউদ্দিন আহমেদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কি ছিলেন? উপাচার্য ছিলেন। উপাচার্য ছিলেন। তা যদি আপনাদেরকে বলা হয় যে উর্দুকে প্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব কে করেছিলেন, তিনি আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আসলে তো এইভাবে প্রশ্ন আসে নাই কখনো। এখন আপনারা ইতিমধ্যে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিলেন, যে প্রশ্নে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন কিন্তু অনেক ভিতর থেকে প্রশ্ন আসা শুরু করেছে, তাই আমি মনে করি এগুলো আপনারা পড়বেন। আচ্ছা, এখান থেকে আরেকটু পড়ে রাখবেন যে বাংলা ভাষার প্রথম দাবি কে তুলেছিলেন। আমরা সবাই জানি বাংলা ভাষার প্রথম দাবি তুলেছিলেন কে? তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত তিনি
প্রথম বাংলা ভাষা দাবি তুলেছিলেন? আর এক্ষেত্রে তারিখটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারিখটা কত তারিখ ছিল? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 1948 সালে। 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 1948 সালে। 23 ফেব্রুয়ারি 1948 সালে। আমাদের এখানে একটু কনফিউশন হয়ে যায়, আমরা এটা 47 হবে না 48 হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। মনে রাখবেন 47 হবে না, 47 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে এসেছিলেন। মনে করবেন যে মোহাম্মদ আলী জিন্নাহ আসার পরে তিনি এই বাংলা ভাষার দাবি তুলেছিলেন। কোথায়? পাকিস্তানের গণপরিষদে। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আজকের পত্রিকার পাতা থেকে নিয়েছি, এটা একটা কনফিউশন প্রশ্ন থাকে। কবে তমুদ্দুন মজলিস, কবে তমুদ্দুন মজলিস গঠিত হয়? কবে তমুদ্দুন মজলিস গঠিত হয়? তমুদ্দুন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন, ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তমুদ্দুন মজলিস। এটি নিয়েও গত বিসিএস আমাদের এই যে রিসেন্ট বিসিএস হলো তার আগের বিসিএস প্রশ্ন হয়েছে তমুদ্দুন মজলিস নিয়ে, একটা প্রশ্ন থাকেই তমুদ্দুন মজলিস নিয়ে। তমুদ্দুন মজলিসটা এর প্রতিষ্ঠাকাল আমরা কোথাও দেখি 1 সেপ্টেম্বর 1947 সালে, আবার কোথাও দেখি 2 সেপ্টেম্বর 1947 সালে। আসলে এটার উত্তর কি হবে? তমুদ্দুন মজলিস, যাচ্ছি আপনারা উত্তর করবেন কমেন্টে। তমুদ্দুন মজলিস এটি প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1947 সালে। তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। আর এটার রেফারেন্সটা হচ্ছে আমাদের বাংলাপিডিয়াতেও তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠাকাল 1 সেপ্টেম্বর 1947 বলা হয়েছে। আবার উইকিপিডিয়া বাংলা ভার্সন, এখানেও তমুদ্দুন মজলিস 1 সেপ্টেম্বর 1947 সালের কথা বলা হয়েছে। তাছাড়া আমাদের যে বিভিন্ন সাহিত্যিক যারা জ্ঞানীগুণী যারা বই রচনা করেছেন তাদের বইও কিন্তু 1 সেপ্টেম্বর 1947 রয়েছে। আমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানেও রয়েছে 47 1 সেপ্টেম্বর। তবে আমাদের উইকিপিডিয়ার ইংরেজি ভার্সনে রয়েছে 2 সেপ্টেম্বর 1947 এবং স্যাট একাডেমির তারা রেখেছে 2 সেপ্টেম্বর 1947। তবে এই ক্ষেত্রে কোনটা সঠিক হবে? আমাদের ম্যাক্সিমাম যেহেতু 1 সেপ্টেম্বর 1947 দিয়েছে, এটি উত্তর হবে 1 সেপ্টেম্বর 1947। তমুদ্দুন হচ্ছে একটা আরবি শব্দ, এটা মনে রাখবেন। তমুদ্দুন হচ্ছে একটি আরবি শব্দ। আরবি শব্দ, আরবি শব্দ। তমুদ্দুন হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতি বা সভ্যতা, সভ্যতা। তমুদ্দুন। তাহলে যদি বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠনের নাম কি, তা হচ্ছে তমুদ্দুন মজলিস। আর এই তমুদ্দুন মজলিসের আহ্বায়ক কে ছিলেন? আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। আর এই তমুদ্দুন মজলিসে মূলত 3 জন ছিলেন, যেমন পদার্থ বিজ্ঞান বিভাগের আবুল কাশেম, তারপরে কাজী মোতাহার হোসেন চৌধুরী ছিলেন, আর আবুল মনসুর আহমেদ ছিলেন। এই আবুল মনসুর আহমেদ যিনি আমার দেখা রাজনীতির 50 বছর রচনা করেছিলেন, তিনি ছিলেন। আচ্ছা, এরপরে আজকের পত্রিকা থেকে নেওয়া হয়েছে গঙ্গামতির চর কোন জেলায় অবস্থিত? গঙ্গামতির চর কোন জেলায় অবস্থিত? গঙ্গামতির চর কোন জেলায় অবস্থিত? কমেন্ট করবেন সবাই। সবাই কমেন্টের মাধ্যমে জানান যে গঙ্গামতির চর কোন জেলাতে অবস্থিত। খুব ভালো একটা প্রশ্ন, সবাই দ্রুত জানান গঙ্গামতির চর কোন জেলাতে অবস্থিত। গঙ্গামতির চর কোন জেলাতে অবস্থিত? দেখি কারা কারা উত্তর করতে পারতেছেন। গঙ্গামতির চর, যারা অবশ্যই এখানে গিয়েছেন তারা হয়তো উত্তর করতে পারবেন গঙ্গামতির চরটা কোথায় অবস্থিত। এটি আপনাদের জন্য নতুন একটা প্রশ্ন, জানলে আপনাদের জন্য আগামী পরীক্ষার জন্য খুবই উপকার হবে, জেনে রাখেন। আর এইসব বিষয়গুলো আপনারা প্রতিদিন বিকেল 3টায় আমাদের পেজ জব মিট একাডেমি, তারপর হচ্ছে উৎকর্ষ সিরিজ, সায়েন্স জব কেয়ার, এই পেজগুলোতে এই ক্লাসগুলো একদম পুরো মাল্টি স্ট্রিম আপনাদের কাছে চলে যাবে।
আচ্ছা, গঙ্গামতির চর এটি কোন জেলাতে অবস্থিত? আমরা উত্তরে চলে যাচ্ছি। গঙ্গামতির চর এটি পটুয়াখালীতে অবস্থিত। গঙ্গামতির চর, গঙ্গামতির চর মূলত কুয়াকাটা থেকে পূর্ব দিকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে গঙ্গামতির চর। এটি মূলত একটা ম্যানগ্রোভ বন রয়েছে গঙ্গামতির চরে। আর এই গঙ্গামতির চরে সকালে গিয়ে মানে ভোরে আপনি সূর্যোদয় দেখতে পাবেন, আবার সন্ধ্যায় গিয়ে বিকেলের দিকে গিয়ে আপনি সূর্য অস্ত দেখতে পাবেন। এই জন্য কুয়াকাটাকে বা পটুয়াখালীকে আমরা কি বলি? আমরা সাগর কন্যা বলি। ঠিক আছে, এই একটা স্পট থেকে কি দেখা যায়? একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই হচ্ছে গঙ্গামতির চর। আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ক্লাসটিতে যারা আছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানান ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিয়মিত থাকবো। পত্রিকার পাতা থেকে আমাদের প্রত্যেকটি পরীক্ষাতে পত্রিকার পাতা থেকে 3 থেকে 4টি প্রশ্ন হয়ে থাকে। তাই পত্রিকার পাতাটা ভালোভাবে পড়লে এই প্রশ্নগুলো শতভাগ উত্তর করা সম্ভব। আমরা সাম্প্রতিকের জন্য বিভিন্ন রকমের মান্থলি যে বইগুলো পড়ি, এখানে এমন ভাবে ইনফরমেশন গুলো দেয়া থাকে, আসলে আমরা এগুলো পড়ে আমরা আত্মস্থ করতে পারি না, আরো আমরা 1 মাস পরে গিয়ে সেগুলো পাই। আর পত্রিকাটা যদি আপনি পড়েন, প্রতিদিনের কাজটা কিন্তু আপনার প্রতিদিনে হয়ে গেল। এটা একটা আপনার অভ্যাসজনিত কাজ। এই পত্রিকাটা পড়তে পারলে আপনার রিটেন পরীক্ষাটাও কিন্তু আপনি ভালো দিতে পারবেন। ভালো একটা আইডিয়া আপনার তৈরি হবে এই পত্রিকার পাতা থেকে। আচ্ছা, এরপরে আপনারা জানাবেন প্রশ্ন নাম্বার 4, কবে জুলাই গণ অভ্যুত্থান কি বলা হয়েছে? কবে জুলাই গণ অভ্যুত্থান, যেটা হচ্ছে সুরক্ষা এবং দায় নির্ধারণ, সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই, মানে যারা জুলাই আন্দোলন করেছিল ওই সময় যে সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, এই মামলায় যেন তাদেরকে গ্রেপ্তার করা না হয় বা বন্দি করে রাখা না হয়, এবং তাদের পরবর্তীতে বিভিন্ন রকমের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়, এটা কবে দেওয়া হয়? অধ্যাদেশ জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষিত জন্য অধ্যাদেশ। আমরা জানি যে অধ্যাদেশ ইংরেজির নাম হলো অর্ডিন্যান্স। অধ্যাদেশ যার ইংরেজি প্রতিশব্দ কি? অর্ডিন্যান্স। আর আমাদের সংবিধানের আছে 93 নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। অধ্যাদেশ কখন জারি করতে পারে? যখন মনে করেন সংসদ চলমান নয়, বা সংসদের কোনো অধিবেশন নেই, বা কোনো জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতির তার ক্ষমতা বলে যে আইনটা করেন বা যে ঘোষণাটা দেন, সেটাকে বলা হয় অধ্যাদেশ। এটি সংবিধানের 93 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশের ব্যাপারে বলা হয়েছে। তো যেহেতু এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন আমাদের কোনো পার্লামেন্ট নেই বা পার্লামেন্ট অধিবেশন বসে না, তাই জরুরি প্রয়োজনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, আর হচ্ছে তাদের যাবতীয় দায় মুক্তের জন্য অধ্যাদেশ দেওয়া হয়েছে। 26-এর এই তারিখটা আপনাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগামী যে কোনো পরীক্ষার জন্য এটা আপনাদের ইম্পর্টেন্ট। তো তারিখটা আমাদের কত হবে? তারিখটা হলো 25 জানুয়ারি 2026। এই তারিখটা আপনারা বলবেন। 25 জানুয়ারি 2026-এ অধ্যাদেশ জারি করা হয়েছিল যে জুলাই যোদ্ধা যারা আছে, যারা বিপ্লব করেছিল, তাদের বিরুদ্ধে যত রকমের মামলা ছিল সেগুলো থেকে দায়মুক্ত করার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়। আর এইটা মনে রাখবেন, আর্টিকেলটা সংবিধানের 93 নাম্বার অনুচ্ছেদ। 93 নাম্বার অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কি করা হয়? এই অনুচ্ছেদ বলে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি, আর কেউ পারেন না। কিন্তু অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অর্ডিন্যান্স বলা হয়, ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স বলা হয় অধ্যাদেশ। এটা রাষ্ট্রপতির ঘোষণার একটা আইন, কিন্তু পরবর্তীতে যখন সংসদ বসবে, এই সংসদের অধিবেশনের বসার 30 দিনের মধ্যে কিন্তু এটাকে আবার কি করতে হবে? অনুমোদন করে নিতে হবে, নাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। এটা পার্লামেন্ট কর্তৃক ভোটাভুটি করে কি করতে হবে? অনুমোদন করতে হবে, নাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে অধ্যাদেশ। তো আশা করি আপনারা অধ্যাদেশটা বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্ন।
প্রশ্ন নাম্বার 5 এটার উত্তর করবেন সবাই। প্রশ্ন নাম্বার 5 এর উত্তর করবেন। 5 কি বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত মোট কয়টি অর্ধাদেশ জারি করেছে? অন্তর্বর্তীকালীন সরকার মানে 18 মাসের মধ্যে যে সরকার কয়টা অর্ধাদেশ দিয়েছে? ইতিমধ্যে 8 আগস্ট 2024 থেকে বর্তমান পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কয়টা অর্ধাদেশ দিয়েছে? খুব ভালো একটা প্রশ্ন, এইটা আপনারা একটু করবেন যে আমাদের এই পর্যন্ত কয়টা অর্ধাদেশ হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এই পর্যন্ত হচ্ছে 18 মাস। এ পর্যন্ত অর্ধাদেশ দিয়েছে 115টি অর্ধাদেশ দিয়েছে, অনেকগুলো অর্ধাদেশ দিয়েছে 115টি। আমরা 2024-এ কয়টা অর্ধাদেশ পেয়েছিলাম? 2024 সালে অর্ধাদেশ দেওয়া হয়েছিল 17টি। তারপরে 2025 সালে অর্ধাদেশ দেওয়া হয়েছিল 80টি। আর 2026 সালে জানুয়ারি পর্যন্ত আমাদের 18টা অর্ধাদেশ এসেছে। মোট আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে মোট কয়টি? 115টি অর্ধাদেশ দিয়েছে। এটা আপনাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে শিখে রাখবেন। আচ্ছা, চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6 কি বলছে? সংসদ বসার কতদিনের মধ্যে সংসদের অর্ধাদেশের অনুমোদন লাগে? অনুমোদন লাগবে আপনার সংসদ বসার কতদিনের মধ্যে, কিন্তু এটা কি লাগবে? পার্লামেন্টের অনুমোদন লাগবে, নাহলে কিন্তু অর্ধাদেশ এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যে রাষ্ট্রপতি এই মুহূর্তে যেহেতু আমাদের সংসদ নেই, একটা ক্ষমতা বলে এই ঘোষণা জারি করেছে, এটা কিন্তু আমাদের পার্লামেন্টের অনুমোদন লাগবে। এটা কতদিনের মধ্যে? এর উত্তরটি কি হবে? 30 দিনের মধ্যে। 30 দিন, এটা মনে রাখবেন। 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? এই অর্ধাদেশটাকে অনুমোদন করে নিতে হবে। অর্ধাদেশটাকে কি করতে হবে? অনুমোদন করে নিতে হবে। বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু এটা থাকবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্ন। বলবেন বর্তমান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম জানি, তিনি কততম এটিও জানি। এখন যেভাবে প্রশ্ন আসা শুরু হয়েছে, আপনারা 50তম বিসিএস প্রিলি দিয়ে বুঝতে পেরেছেন, টেটটা পেয়েছেন যে আমাদেরকে কোন লেভেলের পড়াশোনাটা করতে হবে, কোন দিকে যেতে হবে। তাই আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পেজ থেকে বিকেল 3টায় প্রতিদিনের পত্রিকার আলোকে এই ধরনের আসলে সংক্ষিপ্ত ক্লাস এর মাধ্যমে সাধারণ জ্ঞানগুলোকে তুলে দিব। আসলে আমরা খুব কলাম আকারে দিব না, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে, তাই আমরা এই সংক্ষিপ্তভাবে দিব। প্রত্যেকটা প্রশ্নের অবশ্য ব্যাখ্যা পাবেন। তা বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের নাম কি? তিনি আছেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স, ইউএসএ তিনি হচ্ছেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে জেডি ভ্যান্স। তিনি কততম? তিনি হচ্ছে 50তম। এটি মনে রাখবেন, 50তম। 50তম। আর যদি বলা হয় ডোনাল্ড ট্রাম্প কততম? ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম। দেখেন, এইভাবে কিন্তু পাশাপাশি তথ্য রেখে কিন্তু মনে রাখা যায়। এটাকে বলা হয় অ্যাসোসিয়েট মেথড। এই অ্যাসোসিয়েট মেথডের মাধ্যমে কিন্তু আমরা তথ্য সবচেয়ে বেশি মনে রাখতে পারি। আর ডোনাল্ড ট্রাম্প কততম? 47তম। আচ্ছা, এরপর 8 নাম্বার জানাবেন যে কবে থেকে কিউবার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি চলছে? মানে কিউবা এবং যুক্তরাষ্ট্র তারা প্রতিবেশী দেশ, পাশাপাশি দেশ, তাদের মধ্যে একটা প্রণালীও আছে। যুক্তরাষ্ট্রের এই যে ফ্লোরিডা আর এদিকে কিউবা আছে, এদের মধ্যে একটা প্রণালীও আছে যেটির নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী। যুক্তরাষ্ট্রের সাথে কিছু হলেই যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর কি করে? নিষেধাজ্ঞা জারি করে। সেটা বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, অথবা শুল্ক আরোপ করে, বেশি করে কর ধার্য করে, শুল্ক আরোপ করে, অথবা রাজনৈতিক নিষেধাজ্ঞা দেয়। তা এই যে কিউবাতে কেন নিষেধাজ্ঞা হয়েছিল, তার অন্যতম কারণ হচ্ছে 1962 সালে কিউবাতে কি হয়? সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিউবার অবিসংবাদিত নেতা, তার নাম হচ্ছে ফিদেল কাস্ত্রো, তিনি একটা বিপ্লবের মাধ্যমে কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এই কিউবাতে সোভিয়েত ইউনিয়ন মিসাইল স্থাপন করেন, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র এই কিউবার উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছিল
যেটা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। তা আমরা দেখব কবে থেকে সেটা। এটি হচ্ছে 1962 সালে। 1962 সাল থেকে কিউবাতে কি হচ্ছে, এই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এই সময় কিউবাতে কি হয়, কিউবার মিসাইল কিউবার মিসাইল সংকট হয়। মানে কিউবার অস্তিত্ব টিকে রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে লক্ষ্য করে কিউবাতে মিসাইল স্থাপন করে, যার কারণে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা যুদ্ধাবস্থার তৈরি হয়। যেটা হয়ে গেলে সেটা হতো তৃতীয় বিশ্বযুদ্ধ বা একটা বড় পারমাণবিক যুদ্ধ হয়ে যেত। এই হচ্ছে কিউবার মিসাইল সংকট। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, আর যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ক্লাসটি কি কোথা থেকে দেখছেন তাও জানাবেন। এরপর আমাদের আরেকটা প্রশ্ন আজকের পত্রিকা থেকে নিয়েছি, এটি নিয়েছি 9 নাম্বার প্রশ্ন নাম্বার। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন এখান থেকে দিব, আপনাদেরকে একটা ইনফরমেশন দিব যে কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কি। কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কিউবার বর্তমান প্রেসিডেন্ট নাম হলো মিগুয়েল দিয়াস কানেল। কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মিগুয়েল দিয়াস কানেল। এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বর্তমান কিউবার প্রেসিডেন্ট হচ্ছে মিগুয়েল দিয়াস কানেল। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 9 নাম্বার, বর্তমান ইরানের সেনা প্রধানের নাম কি? যেহেতু ইরান নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা চলছে, ইরানে বিপ্লব চলছে। 28 ডিসেম্বর 2025 সাল থেকে ইরানে কি চলছে? বিপ্লব চলছে। কেন? মানে বিশেষ করে ইরানের সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করছে, কিছু জনগণ, আর এই জনগণকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা মিত্র রাষ্ট্র। কারণ ইরান হচ্ছে তাদের সবচেয়ে ঘোর শত্রু ইরান। তাই ইরানের বর্তমানে যে আমেরিকার সাথে একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, এই জন্য এই নামগুলো আমরা মনে রাখবো। ইরানের বর্তমান সেনাপ্রধানের নাম কি? ইরানের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে আমির হাতামি। ইরানের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে আমির হাতামি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্ন নাম্বার 10, ইরানের সরকারি সংবাদ সংস্থার নাম কি? এই সংবাদ সংস্থাগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, তবে সব দেশে সংবাদ সংস্থা থেকে প্রশ্ন হয় না। কিছু দেশ, স্পেসিফিক কিছু দেশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানবো। আপাতত ইরানটা জেনে নেন, আজকের পত্রিকা থেকে নিয়েছি। ইরানের সংবাদ সংস্থার নাম জানাবেন। ইরানের সংবাদ সংস্থার নাম হলো ইরনা। এর পূর্ণরূপ কি? ইরান রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা। যদি বলা হয় বর্তমান বা ইরানের সরকারি সংবাদ সংস্থার নাম কি? ইরান রিপাবলিক নিউজ এজেন্সি। ইরানের সংবাদ সংস্থার নাম হচ্ছে ইরান রিপাবলিক নিউজ এজেন্সি। ওকে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি 11 নাম্বার প্রশ্ন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের জনক কে? ইরানের ইসলামিক প্রজাতন্ত্র বলছে কারণ ইরানটা একসময় ছিল রাজতন্ত্র। 1979 সাল পর্যন্ত ইরানে ছিল রাজতন্ত্র, আর ইরানের শেষ রাজার নাম ছিল রেজা শাহ পাহলভি। এই রেজা শাহ পাহলভি তিনি কিন্তু আমেরিকার খুব ঘনিষ্ঠ দোস্ত ছিলেন, তাদের মধ্যে খুব মহরম সম্পর্ক ছিল। কিন্তু
1979 সালে ইরানের জনগণ একটা বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র কায়েম করে। আর ওই বিপ্লবটাকে বলা হয় ইসলামিক বিপ্লব। ওই বিপ্লবটাকে বলা হয় ইসলামিক বিপ্লব। আর যার নেতৃত্ব দিয়েছিলেন তিনি আছেন ইরানের প্রজাতন্ত্রের প্রবক্তা, যার নাম হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। আর যিনি বর্তমান খমেনি আছেন তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খমেনি। বর্তমান যিনি আছেন তার উত্তরসূরি আয়াতুল্লাহ 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 আলী আলী খমিনি। খমিনি আয়াতুল্লাহ আলী খমিনি। তিনি কিন্তু ইরানের সুপ্রিম লিডার, মানে প্রধানমন্ত্রী থেকেও তার বেশি পাওয়ার। আয়াতুল্লাহ আলী খমিনি, যে তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। আর ইরান থেকে আপনারা একটু পড়বেন, ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তার নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান, এটা নাম মনে রাখবেন। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপরে আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ মনে। কবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে? স্টার্ট চুক্তি কবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে? নতুন স্টার্ট চুক্তি হয়েছিল মূলত দুই দেশের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করার জন্য। এটি একটা দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি, তাদের যে পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে এটা হ্রাস করার জন্য, কমানোর জন্য একটা চুক্তি, যেটাকে বলা হচ্ছে নিউ স্টার্ট চুক্তি। কারণ আগে যেহেতু স্টার্ট চুক্তি হয়েছে, স্টার্ট চুক্তি আগে হয়েছে, এখন নতুন করে যখন হয়েছে এই জন্য এটাকে বলা হয় নিউ স্টার্ট চুক্তি। এর মেয়াদটা শেষ হবে কবে? এর মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি 2026 সালে। 5 ফেব্রুয়ারি 2026 সালে এর মেয়াদ শেষ হবে নিউ স্টার্ট চুক্তি। এই চুক্তিটা হয়েছিল 2010 সালে চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে। কার মধ্যে? বারাক ওবামা স্বাক্ষর করেছিলেন আমেরিকার পক্ষে, আর রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেছিলেন তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। আর এই চুক্তিটা প্রাথমিকভাবে 10 বছর মেয়াদ ছিল, মানে 2020 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, পরবর্তীতে আরো বাড়ানো হয়েছিল। তার মানে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026 শেষ হবে। খুবই রিসেন্ট, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখবেন ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ইরান নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো, কারণ ইরান যুক্তরাষ্ট্রের যে বর্তমান দ্বন্দ্ব চলছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিকের আপনার আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই ইরানটাকে আমরা খুব সাধারণভাবে নিচ্ছি না, ইরান যুক্তরাষ্ট্রটা খুব গুরুত্বপূর্ণ। ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এই পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সফরে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক মিটিং করছেন, তার জন্য তার নামটা আপনাদের জানা দরকার। ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম যদি আমরা দেখি, আব্বাস গোচি মনে রাখলে হবে। আব্বাস গোচি মনে রাখলেই আপনারা উত্তর করতে পারেন। আব্বাস গোচি আরাগোচি। কোন গোচি? আরাগোচি, ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম। এটি মনে রাখবেন যে কত সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, না এটা হচ্ছে রাশিয়া হবে, রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়, যেটার ব্যাখ্যা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন। এটি স্বাক্ষরিত হয়েছে 2010 সালে। 2010 সালে কোথায় স্বাক্ষরিত হয়েছে? 2010 সালে কোথায় স্বাক্ষরিত হয়েছে? চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে। প্রাগ কার রাজধানী? চেকোস্লোভাকিয়ার
রাজধানী প্রাগে এই চুক্তিটি হয়েছে। আমেরিকার পক্ষে স্বাক্ষর করেছিলেন বারাক ওবামা, আর রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেছিলেন দিমিত্রি মেদভেদেভ। এরপর আপনার জন্য 15 নাম্বার প্রশ্ন, দেখেন বুঝতে পারছেন কিনা আর ক্লাসটা কেমন লাগছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু রিয়াকশন দিবেন, সবাই একটু শেয়ার দিবেন, যেন আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে নিয়মিত থাকতে পারি। আচ্ছা, এটি বলবেন যে বুরভেস্টনিক ক্রুজ মিসাইল বা পসেইডন, বুরভেস্টনিক ক্রুজ মিসাইল বা পসেইডন এটি কোন দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা? ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মানে হলো যে কোনো মিসাইল অ্যাটাক করলে সেটাকে ওইখানেই আকাশের মধ্যেই ধ্বংস করে দেওয়া হয়, এটা হলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম কি? এটা কার? এটি হচ্ছে মূলত রাশিয়ার। এটি হচ্ছে রাশিয়ার খুবই আধুনিক একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেটা ন্যাটো তারা অনেক সময় উল্লেখ করে। এটা ন্যাটো যে নামে দেয়, ন্যাটো এটাকে বলা হয় স্কাইফল নামেও জানি ন্যাটো। তারা এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে স্কাইফল ও বলে। আচ্ছা, এরপর 16 নাম্বার জানাবেন, খুব ভালো প্রশ্ন। গোল্ডেন ডোম কোন দেশের মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা? খুব অত্যাধুনিক গোল্ডেন ডোম, মানে আকাশের মধ্যে দূর স্বল্প পাল্লার রকেট, তারপর হচ্ছে মিসাইল এবং ড্রোন তারা কিন্তু ধ্বংস করে ফেলতে পারবে। এটার নাম হচ্ছে গোল্ডেন ডোম। এটি কোন দেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা? চলে যাচ্ছি উত্তরে। এটি হলো যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম হচ্ছে গোল্ডেন ডোম। আর এই গোল্ডেন ডোমটা কিভাবে করা হয়েছে? ইসরায়েলের একটি প্রতিরক্ষা ব্যবস্থার আদলে করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আয়রন ডোম, মনে রাখবেন, আয়রন ডোম। আয়রন ডোম কার এটা? ইসরায়েল। আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের। আর এই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার আদলে মূলত আমেরিকা অত্যাধুনিকভাবে একটা প্রতিরক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে প্রকল্প, সেটা হচ্ছে গোল্ডেন ডোম। তো এইভাবে প্রতিদিনের পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হয় জব মেট একাডেমির পেজে। যারা আপনারা আছেন, আপনারা যারা নতুন দেখছেন তারা পেজটি ফলো করে রাখেন, আর যারা ইতিমধ্যে পেজটিতে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পেজটিতে এই আপনারা শীট আকার এটি পেয়ে যাবেন, পেজের মধ্যেই আপলোড করা আছে, সেখান থেকে সংগ্রহ করে রাখতে পারেন। আর একবার শেয়ার দিয়ে কিন্তু এগুলো মনে রাখতে পারবেন। পরীক্ষা যাওয়ার আগে আপনারা শেয়ারের অংশ থেকে দেখলেন, পরীক্ষা দিলেন। ও ভালো কথা, আপনাদের জন্য যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আছেন, যারা আগামীর প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার্থী আছেন, তাদের জন্য একটা বিশাল সুখবর। জব মেট একাডেমি আপনাদের জন্য নিয়ে এলো সুপার ডুপার ব্লকবাস্টার অনলাইন কোর্স। এই অনলাইন কোর্সে আপনি যা যা পাবেন, বিষয়ভিত্তিক ক্লাস পাবেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ভিত্তিক দেশ সেরা শিক্ষকের ক্লাস পাবেন। বাংলার জন্য ক্লাসে থাকবেন আমাদের লহরী বাংলা একাডেমির চেয়ারম্যান, লহরী বাংলার লেখক, শিক্ষক, বিসিএস কনফিডেন্সের জনাব এস আলম স্যার আমাদের সাথে আছেন বাংলার জন্য। আর গণিতের ক্লাস নেবেন দেশবরেণ্য গণিতের শিক্ষক, দেশের জনপ্রিয় লেখক, সায়েন্স ম্যাথের লেখক শাহিন স্যার, তিনি আপনাদেরকে গণিত অংশটা দেখবেন। আর ইংরেজির জন্য থাকবেন জনাব মারুফ হোসেন স্যার, তিনি সিনিয়র অফিসার হিসেবে আছেন, কর্মরত, কর্মসংস্থান ব্যাংকে আছেন। আর জিকের জন্য থাকবো আমি মোহাম্মদ আল আমিন স্যার, লেখক উৎকর্ষ জিকে, সাবেক শিক্ষক, বিসিএস কনফিডেন্স। তো আপনারা যারা আমাদের সাথে একদম দেশসেরা শিক্ষকের সাথে টপিক ধরে ধরে ক্লাসগুলো করার পর এই ক্লাসের আলোকে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে চান, তারা আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের সাথে যুক্ত হলে ক্লাসের পাশাপাশি থাকবে পরীক্ষা, মডেল টেস্ট, বিষয়ভিত্তিক টেস্ট, আর আপনাদের জন্য থাকবে সুপার বুস্টার
একটি সাজেশন বুক, যেটা আমরা হার্ড কপি আপনাদেরকে দিব। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের একটা বিশাল ডিসকাউন্ট চলছে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে। যেহেতু আমরা বাংলাদেশে 17 বছর কোনো ভোটাধিকার পাই নাই, এই 17 বছরের ভোটাধিকার অর্জনের জন্য বিশাল একটা আমাদের মানে কি বলবো, ডিসকাউন্ট মেলা। আপনারা এই সারে ভর্তি হতে পারেন। আগামী 12 তারিখ পর্যন্ত আপনাদেরকে 50% ডিসকাউন্টে কিন্তু আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন, 50%। তো বিস্তারিত জানতে, আমাদের লেকচার প্ল্যান দেখতে আমাদেরকে ইনবক্স করুন। আমাদের নম্বরটি হচ্ছে 01725930751। আরেকটা নাম্বার হচ্ছে 01716908950। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা মেসেজ দিয়ে বিস্তারিত জেনে যাচাই বাছাই করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। মনে রাখবেন, আগামী 12 তারিখ পর্যন্ত 50% ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। তো আর কথা নয়, আজ এই পর্যন্তই। আপনারা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 3টায় আমাদের আগামীকালকের সাম্প্রতিক তথ্য নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।